রাত 10টায় অতিথিদের খাওয়া দাওয়ার পর্ব শেষ হলে আরাফ স্টেজে উঠে উপস্থিত সবার উদ্দেশ্যে বলল, আজ আমাদের বন্ধু তার ভালোবাসার মানুষের সাথে নতুন জীবন শুরু করতে যাচ্ছে। আজকের এই দিনটি আরও বেশি মনে রাখার জন্য আমরা আরেকটা সুসংবাদ আপনাদের দিতে যাচ্ছি। আর হবে একটা ছোট্ট অনুষ্ঠান। সবাই আরাফের দিকে আগ্রহী দৃষ্টিতে তাকিয়ে রইল। আরাফের ইশারায় আহনাফ স্টেজে উঠে তার পাশে দাঁড়ালো আর তাহমিদ অরুণিকার হাত ধরে তাকে স্টেজে ওঠালো। অরুণিকা ফিসফিসে তাহমিদকে বলল, তাহমিদ, আজকে বিয়ে পড়িয়ে দেবে নাকি? আমি তো এখনো কোনো প্ল্যানই করিনি। এভাবে আমি বিয়ে করব না। অরুণিকা মুখ ভার করে দাঁড়িয়ে রইল। তাহমিদ হাতের ইশারায় অরুণিকাকে চুপ করে থাকতে বলল। এবার আরাফ দুইটা রিং পকেট থেকে বের করে আহনাফের হাতে দিল, আরেকটা অরুণিকার হাতে দিল। তারপর বলল, আগামী মাসে মাউসাদকে আনুষ্ঠানিকভাবে নিয়ে আসার পর আমাদের অরু আর আহনাফের বিয়ের আয়োজন হবে। তবে আজই তাদের এঙ্গেজমেন্টটা রেখেছি। এটাই ছিল আজকে সারপ্রাইজ। অরুণিকা আর আহনাফ মুখোমুখি দাঁড়ালো। অরুণিকা হাত এগিয়ে দিয়ে বিড়বিড় করে বলল, আমি আমার বিয়ে নিয়ে কত প্ল্যান করেছিলাম। ভেবেছি আমার এঙ্গেজমেন্ট ঝর্ণার পাশে হবে, আর তোমরা ভূতের বাড়িতে আমার এঙ্গেজমেন্ট রেখেছ। আহনাফ আর চোখে আরাফের দিকে তাকালো। আরাফ মুচকি হেসে তাড়াতাড়ি রিং পরিয়ে দেওয়ার জন্য ইশারা করলো। আহনাফ রিং পরিয়ে দেওয়ার পর অরুণিকা আহনাফের আঙ্গুল ধরে বলল, এক শর্তে আমি তোমাকে রিং পরাবো। আহনাফ ভ্রুকুচকে বলল, তোমার সব ব্যাপারে এত শর্ত কেন থাকে? আরাফ দাঁতে দাঁত চেপে বলল, অরু সবাই দেখে আছে, তাড়াতাড়ি রিং পরিয়ে দাও। অরুণিকা বলল, ওকে আগে বলো আমার শর্ত মেনে নিতে। আহনাফ দাঁত কিরমিরিয়ে বলল, আচ্ছা, তোমার সব শর্ত পূরণ করব। অরুণিকা হেসে বলল, আমাকে বাইকে করে পুরো চট্টগ্রাম শহর ঘোরাতে হবে, আর সেদিন যা ইচ্ছে করব, তুমি আমাকে একটু বকা দিতে পারবে না। আহনাফ মুখ বাঁকিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, এটা কোনো শর্ত হলো? আমি এই সপ্তাহে তোমাকে নিয়ে ঘোরার প্ল্যান করব। এখন আল্লাহর ওয়াস্তে রিংটা তো পরিয়ে দাও। অরুণিকা রিং পরাতে পরাতে বলল, রিং পরার জন্য একদম মরিয়া হয়ে যাচ্ছে। আহনাফ চোখ ছোট করে অরুণিকার দিকে তাকালো। পরের দিন সকালে কলিং বেল বাজতে উপমা এসে দরজা খুলে দিল। দেখলো বাড়ির দারোয়ান এসেছে। উপমা বলল, রহিম, তুমি এত সকাল সকাল, কিছু লাগবে? আফামনি, কে একজন আসছে, স্যারদের খুঁজছে, ছোট ম্যাডাম কেউ দেখতে চাচ্ছে। কি নাম? নাম বলল রহমতুল্লাহ। আরে উনি, আমি তোমার স্যারকে ডাকছি, উনি অনুমতি দিলে ঢুকতে দিও। উপমা তুর্যকে বলতে তুর্য ইমনকে ডেকে ঘুম থেকে উঠালো। ইমন শার্টের বোতাম লাগাতে লাগাতেই বেরিয়ে এলো। তারপর বলল, এমনের সাথে কথা বলছে, তুই বাকিদের আসতে বল। এবার নিচে নেমে ইমন রহমতুল্লাহকে বাসায় আনলো আর সোফায় বসতে বলল। রহমতুল্লাহ বললেন, বড় হয়ে আমাকে একেবারে ভুলে গেছো? ইমন মুচকি হেসে বলল, ভুলে যায়নি, আপনাকে তো ভুলে যাওয়া সম্ভবই না, শুধু ব্যস্ততার চাপে সময় পাচ্ছি না। 4 বছর হয়ে গেছে বাংলাদেশে এসেছো, এখানে আসার পর কোনো যোগাযোগ রাখোনি, তোমাদের নম্বরও ছিল না, বাসার ঠিকানাও জানতাম না, তাই মাঝে মাঝে তোমাদের অফিসে চলে যেতাম, ওখানেও দেখা পাইনি। এরপর আরাফের চেম্বারে গিয়েছিলাম, ও ব্যস্ততা দেখিয়ে সরে গেল। তোমরা এভাবে মুখ ফিরিয়ে না নিলেও তো পারতে, আমি গরিব মানুষ বলে কি তোমাদের কাছে টাকা খুঁজতে আসতাম? ইমন বলল, এখন ঠিকানা কিভাবে পেয়েছেন? তোমাদের উদ্বোধনী অনুষ্ঠানে গিয়েছিলাম, ওখানে গিয়ে জানতে পেরেছি তোমরা এই এলাকায় থাকো। তারপর সব বাড়ি ঘুরে টুইঙ্কেল হাউস দেখে বুঝে ফেলেছি এটাই তোমাদের বাড়ি। এদিকে বাকিরাও নিচে নামলো। তুর্য বলল, তা আপনার কি অবস্থা? রহমতুল্লাহ বললেন, ভালোই আছি, তোমরা শুধু এই গরিবের কোনো খবর নাও না। তাহমিদ হেসে বলল, আপনি আবার গরিব হলেন কখন? ভালোই তো আমাদের পড়াশোনার খরচ চালিয়েছেন, সামর্থ্য নেই তবুও মাস শেষে আমাদের অনেক টাকা পাঠিয়েছিলেন, আপনার ঋণ তো শোধ করা সম্ভব না।
রহমতুল্লাহ হালকা হাসলেন। আরাফ বলল, তা আপনার কার কার সাথে ওঠা বসা হয়? রহমতুল্লাহ আরাফের প্রশ্নে চমকে উঠলেন। তখনই সিঁড়ি বেয়ে তরতর করে নেমে পড়ল অরুণিকা। অরুণিকার শব্দ পেয়ে রহমতুল্লাহ বললেন, আমাদের ছোট্ট সোনামণি। অরুণিকা বসার ঘরের দিকে তাকিয়ে রহমতুল্লাহকে দেখে দাঁড়িয়ে গেল। তিনি হাতের ইশারায় অরুণিকাকে ডাকলেন। অরুণিকা তার সামনে এসে দাঁড়ালো। রহমতুল্লাহ মুগ্ধ হয়ে অরুণিকাকে দেখে বললেন, মাশাআল্লাহ, অনেক বড় হয়ে গেছো। তোমাকে যখন দেখেছিলাম 4 বছরের ছিলে। অরুণিকা ভ্রুকুচকে বলল, তাহলে আমাকে কিভাবে চিনলেন? অরুণিকার প্রশ্নে ছজন জিজ্ঞাসু দৃষ্টিতে রহমতুল্লাহর দিকে তাকালো। রহমতুল্লাহ জোরপূর্বক হেসে বললেন, আরে আন্দাজ করেছি। বাসায় তো ভাবিও আছে, ভাবিকে দেখে আন্দাজ করেননি? তোমার চেহারা তো তোমার বাবার মতো হয়েছে, তাই চিনতে পেরেছি। আপনি আমার বাবাকেও চেনেন? হ্যাঁ, চিনতাম তো। তুমি তো তোমার বাবার রাজকন্যা ছিলে। আরাফ অরুণিকার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল। অরুণিকার চোখাচোখি হতে সেই ইশারায় অরুণিকাকে ভেতরে যেতে বলল। অরুণিকার কিছু না বলে ভেতরে চলে গেল। রহমতুল্লাহ টুকটাক অনেক কথা বলে বাসা থেকে বেরিয়ে গেলেন। এদিকে অরুণিকা সেই মুহূর্তে কলেজের জন্য বের হলো। রহমতুল্লাহকে দেখে সে বলল, আল্লাহ হাফেজ আঙ্কেল। কোথায় যাচ্ছ মা? কলেজে যাচ্ছি। ও আচ্ছা। রহমতুল্লাহ এদিক ওদিক তাকিয়ে বললেন, একা যাচ্ছ? না, আহনাফ নিয়ে যাবে। আহনাফ কোথায়? দেখছি না যে। আসছে। রহমতুল্লাহ কিছু একটা ভেবে বাঁকা হেসে বললেন, শুনলাম তোমার সাথে আহনাফের বিয়ে ঠিক হয়েছে। অরুণিকা মুচকি হেসে বলল, হ্যাঁ। তুমি রাজি হয়ে গেছো? অরুণিকা মাথা নেড়ে বলল, হ্যাঁ। এটা কেমন কথা মা? তুমি আহনাফকে বিয়ে করার জন্য রাজি হয়েছ? আহনাফ তোমার চেয়ে 11-12 বছরের বড়। আজকাল কি এত বয়সের ব্যবধানে বিয়ে হয়? অরুণিকা রহমতুল্লাহর কথায় ভাবনায় পড়ে গেল। হ্যাঁ, সে তো এটা আগে ভেবে দেখেনি। রহমতুল্লাহ অরুণিকাকে ভাবতে দেখে বললেন, কিছু মনে করো না মা, একটা কথা জিজ্ঞেস করি? করুন। তোমার কি আহনাফকে পছন্দ? মানে তুমি কি ওকে ভালোবাসো? না তো। তাহলে বিয়েতে কেন রাজি হয়েছ? আরাফ সিদ্ধান্ত নিয়েছে, ও চায় আমার আর আহনাফের বিয়ে হোক। ব্যাস, এতেই রাজি হয়ে গেছ? হ্যাঁ। রহমতুল্লাহ এবার দীর্ঘশ্বাস ফেলে বললেন, সম্পত্তির লোভ মানুষকে কি থেকে কি বানিয়ে দেয়। একটা বাচ্চা মেয়ের সাথে এত বড় ছেলের বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। কিছু মনে করো না, তোমার তো মাত্র 18 হয়েছে। এত তাড়াতাড়ি কেউ বিয়ের সিদ্ধান্ত নেয় না। তোমার কি পড়াশোনা করার ইচ্ছে নেই? ক্লাসের সবাই তোমাকে বিবাহিতা মনে করবে। তোমার স্বপ্নগুলো কখনো পূরণ হবে না। বিয়ে তো একটা দায়িত্ব, কিন্তু তোমাকে দেখে মনে হচ্ছে বিয়েও এক প্রকার ব্যবসা হয়ে গেছে। আজকাল টাকার জন্য মানুষ সব করতে পারে। অরুণিকা ভ্রুকুচকে বলল, আমি আপনার কথাটা বুঝতে পারলাম না। ব্যবসা মানে? আরে, তোমার বাবাদের ব্যবসায়িক গ্রুপটা আবার চালু হয়েছে, শোনোনি? হ্যাঁ, শুনেছি। তার সাথে আমার বিয়ের কি সম্পর্ক? শোনো, মৈত্রী গ্রুপের 2টা ইউনিট। বি ইউনিটের 50% অংশ ইমনের নামে, আর বাকিগুলো তুর্য আর ইভানের। আর এই ইউনিটের 50% অংশ তোমার নামে, বাকিগুলো আরাফ, আহনাফ আর তাহমিদের। এই 50% নিজেদের কাছে রাখার জন্যই আহনাফ তোমাকে বিয়ে করছে। তুমি অন্য কাউকে বিয়ে করলে সেই 50% অন্য কারো হয়ে যাবে। এখনো বোঝুনি? অরুণিকা চুপ হয়ে গেল। সে চিন্তিত কণ্ঠে বলল, আহনাফ আমাকে সম্পত্তির ভাগ পাওয়ার জন্য বিয়ে করছে? হ্যাঁ, আর নয়তো কেন বিয়ে করবে? আরাফ এসব জানে? হ্যাঁ, অবশ্যই জানবে। তাহলে আহনাফই কেন বিয়ে করছে? আর এই মোনার তুর্য তো বিয়ে করে ফেলেছে, আর তাহামি তো অন্য কাউকে ভালোবাসত।
আরফ এমনিতেই ব্যবসা করতে ইচ্ছুক নয়, ও তো ডাক্তার মানুষ, ও ব্যবসা কেন করতে যাবে? ওই শুধু ব্যবসার লাভের অংশটাই পাবে। আর আহনাফ তো চমৎকার ব্যবসায়ী। এটা গ্রুপের এত উন্নতি তো আহনাফ আর ইমনের সূক্ষ্ম চিন্তা ভাবনার কারণে হয়েছে। এদের মস্তিষ্ক খুবই তীক্ষ্ণ, কখন কি সিদ্ধান্ত নিতে হয় এরা ভালো করেই জানে। কথাটা বলেই রহমতুল্লাহ চলে গেলেন। অরুণিকা আবার ঘরে ঢুকে গেল। আহনাফ সিঁড়ি বেয়ে নেমে অরুণিকার সামনে এসে দাঁড়ালো আর বলল, আমার বাইকের চাবিটা কোথাও পাচ্ছি না। অরুণিকা শীতল কণ্ঠে বলল, আলমারির ভেতর। ওখানে কে রেখেছে? আমি লুকিয়ে রেখেছিলাম। আহনাফ ভ্রুকুচকে বলল, আমাকে বিরক্ত করার প্ল্যান ছিল তাই না? অরুণিকা কিছু না বলে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। আহনাফ চাবি এনে অরুণিকাকে নিয়ে বাইকে উঠল। অরুণিকা চুপ করে আছে দেখে আহনাফ বলল, আজকে মিস অরুর ইঞ্জিন কি বন্ধ হয়ে গেছে? তেল শেষ হয়ে গেছে নাকি? অরুণিকা আহনাফের কাঁধে হাত রেখে বলল, আমার কথা বলতে ইচ্ছে করছে না, আমাকে কলেজে দিয়ে আসো। আহনাফ লুকিং গ্লাসে অরুণিকাকে এক নজর দেখিয়ে বাইক চালাতে লাগলো। কলেজের সামনে নেমে অরুণিকা ভেতরে চলে গেল। একবারও আহনাফের দিকে তাকালো না। আহনাফ অরুণিকার ব্যবহারে অবাক হলো। অন্যদিন সে পুরো রাস্তা বক বক করে আসে, আর বাইক থেকে নামার পর আহনাফকে চিমটে দিয়ে আসে, বা কখনো মানিব্যাগ থেকে জোর করে টাকা নিয়ে ফেলে। আর আজ এসব তো করলোই না, উল্টো ফিরেও তাকালো না। আহনাফ কিছুক্ষণ অরুণিকার যাওয়ার দিকে তাকিয়ে বাইক নিয়ে সোজা অফিসে চলে গেল। একটা রেস্টুরেন্টে তাহমিদের মুখোমুখি বসে আছে মুর্শিদ জুবাইর। তাহমিদের দৃষ্টি এদিক ওদিক ছুটছে। সে একবারও মুর্শিদ জুবাইরের চোখাচোখি হয়নি। সে টেবিলের উপর একটা হাত উঠিয়ে রেখেছে, এখন তার দৃষ্টি ঘড়ির দিকে। মুর্শিদ জুবাইর ঝুঁকে তাহমিদের হাতের উপর হাত রেখে বললেন, একবারও আমার দিকে তাকাওনি। তাহমিদ, আমি তোমার মামা। তাহমিদ হাত সরিয়ে নিয়ে বলল, কেন রেখেছেন? শুনলাম এবং দেখলামও তোমরা আবার মৈত্র গ্রুপ চালু করেছ। হ্যাঁ করেছি। তো তো এটা তোমরা ভালো করনি। তাহমিদ তার ছেলে সুরে বলল, শত্রুর ভয়ে লুকিয়ে থাকার মতো মন মানসিকতা আমাদের নেই। আমাদের বাবারাও তেমন ছিলেন না। কিন্তু আমাদের শত্রুরা তো কাপুরুষ, তাই পেছন থেকে আঘাত করেছে। এমনিতে কাপুরুষদের সামনাসামনি এসে দাঁড়ানোর মতো সাহস নেই। দেখো, তুমি আমার মরিয়মের শেষ চিহ্ন। আমি তোমাকে হারাতে চাই না। তাহমিদ এসব ছেড়ে দাও। আমি তোমাকে বাইরের দেশে পাঠিয়ে দেব। ওখানে গিয়ে বিয়ে করো, সংসার করো, একটা ভালো চাকরি করো। কিন্তু বাংলাদেশের টপ বিজনেস গ্রুপগুলোকে চ্যালেঞ্জ করতে যেও না। এরা মানুষ না, ক্ষমতার জন্য এরা মানুষ খুন করে ফেলে। আপনি কথা বলছেন? আপনার হঠাৎ আমার প্রতি এত মায়া কেন জেগে উঠেছে? আমি তোমার মামা, আমার তোমার প্রতি মায়া থাকবে না? কি বলছে এসব তাহমিদ? আমাদের শত্রুদের সাথে তো আপনার ভালোই আদত আছে। মুর্শিদ জুবাইর কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, কি বলতে চাইছো তুমি? মির্জা গ্রুপ আর ভাস্কর গ্রুপের একটা প্রজেক্টে ভালো ইনভেস্ট করছিলেন আপনি। মুর্শিদ জুবাইর হেসে বললেন, আমার সম্পর্কে সব তথ্য নিয়ে ফেলেছো দেখছি। জেনে যেহেতু গেছো তাহলে শুরু থেকে সবটা বলছি। তোমার মায়ের সাথে আমার মনোমালিন্য হওয়ার কারণ তোমাদের অরূপা ফুপি। অরূপা যে ছেলেকে ভালোবাসত সে নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছিল, আর অরূপাকে ভালোবাসত রিয়াজ। রিয়াজকে তো চেনই, ভাস্কর গ্রুপের এমডি রিয়াজুর রহমান। চৌধুরীদের সাথে তার খুব ভালো সম্পর্ক ছিল। সে কলেজ জীবনে আমার ভালো বন্ধুও ছিল। অরূপা আত্মহত্যা করার আগে আমি তোমার বাবাকে বলেছিলাম রিয়াজের সাথে বিয়ে না দিয়ে যাতে ওই ছেলেকে মেনে নেয়। অরূপার সাথে আমার অনেকবার দেখা হয়েছিল। ও আমাকে সেই ছেলের কথা বলেছিল। আমি ওকে বলেছি একটু ধৈর্য ধরলে সব ঠিক হয়ে যাবে, কিন্তু ও আত্মহত্যার পথ বেছে নেয়। আর সবাই মনে করতো আমি ওকে ইনফ্লুয়েন্স করেছি। আমার খুব রাগ হয়েছিল তখন, তাই আর কারোর সাথে যোগাযোগ করিনি। পরে অবশ্য তোমার বাবা আর চৌধুরীদের সাথে আমার দেখা হয়েছিল, কথাও হয়েছিল। আর অরূপাকে হারানোর পর রিয়াজ এখনও বিয়ে করেনি। আমি ওকে ভালো জানি, তাই ওর গ্রুপে ইনভেস্ট করা আমার অসুবিধার মনে হয়নি। আর মির্জা গ্রুপে ইনভেস্ট করেছি রিয়াজের কথায়, কারণ ও চেয়েছিল মির্জাদের পেছনে ফেলার জন্য ওদের একটা প্রজেক্ট হাতে নেওয়া উচিত। সেই সূত্রে ইনভেস্টমেন্ট। এগুলো বিজনেস পলিসি। তুমি এসব দেখে নিজের মামাকে সন্দেহ করছো? তাহলে কেন বারবার আমাদের সরে যেতে বলছেন? আপনার বিজনেস পলিসি ঠিক রাখার জন্য?
না তাহমিদ, আমি জানি না সেদিন মৈত্রী ম্যানশনে হত্যাযজ্ঞ কে চালিয়েছিল, কিন্তু এতটুকু জানি যে করেছে সে এখন বিজনেসের টপ পজিশনে আছে, আর তারা তোমাদের হটিয়ে দিতে আবার খুন করবে। তাই আমি চাই না তোমরা কলকাতা থেকে আসো। মুর্শিদ জুবাইর এবার কলকাতায় তাদের পাঠানোর ব্যবস্থা করা, তাদের পড়াশোনার খরচ দেওয়া, তাদের সাথে ঘটা প্রতিটি ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে তার লোক রাখা এবং বিক্রমকে বলে তাদের সাহায্য করার সব ঘটনা খুলে পড়ল তাহমিদকে। তাহমিদ সব শুনে বলল, আমার তো রহমতুল্লাহকে সন্দেহ হচ্ছে, কিন্তু আপনি বলছেন রহমত চাচা আপনার কথায় আমাদের সাহায্য করেছেন। রহমতকে তো আমারও সন্দেহ হচ্ছে, ও আজকাল অনেক রহস্যময় কথাবার্তা বলছে, কিন্তু সেদিন রহমত আমাকে সাহায্য করেছিল। এবার মুর্শিদ জুবাইর অতীতের সেই দিনটিতে ফিরে গেলেন। জুবাইর করিম ফোন করে সেদিন রাতে তাকে বলেছিলেন, হ্যালো মুর্শিদ, আমরা শেষ হয়ে গেছি, তুমি এক্ষুনি আমবাগান যাও। আরাফরা স্কুলের পিকনিকে গেছে, তাহমিদও আছে তাদের সাথে। ওরা বাসায় ফেরার আগে তুমি ওদের আটকাতে পারলে বেশি ভালো হবে, নয়তো আমি ওদের আমবাগান পাঠানোর ব্যবস্থা করছি। মুর্শিদ জুবাইর ব্যস্ত কণ্ঠে বললেন, কি হয়েছে জুবাইর ভাই? জুবাইর করিম চৌধুরী কাপা কণ্ঠে বললেন, বাসায় খুন হয়েছে। জিহানের মাকে নিয়ে বের হতে চেয়েছিলাম, কিন্তু ও হয়তো আর বেঁচে নেই। বাকিরা কোথায় আছে জানি না। ঘরে সবার লাশ পড়ে আছে। এখন হাকিমের ঘরে ঢুকেছে। ওরা ইমতিয়াজের বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে। একটু পর হয়তো এই বাড়িতেও লাগিয়ে দেবে। আমি এখান থেকে বের হতে পারবো কিনা জানি না। বের হতে পারলে আমার সবচেয়ে বড় সম্পদ আমার ওরুকে নিয়েই বের হব, আর তার দায়িত্ব আরাফারা হানাফির উপর ছেড়ে যাব। মুর্শিদ জুবাইরের কপালে ঘাম জমেছে। তিনি কাতর কণ্ঠে বললেন, ভাই সাহেব, খুব ভয় লাগছে, কি বলছেন আপনি? জুবাইর করিম চৌধুরী বললেন, আমাদের কেউ একজন খুন করতে এসেছিল। আমি তাকে চিনি, কিন্তু বুঝতে পারছি না সে কে। মুর্শিদ, এখন বাসায় আর কেউ বেঁচে নেই হয়তো, কিন্তু আনিস মুখোশধারী লোকটার চেহারা দেখেছিল। ও কথা বলতে পারছিল না, ইশারায় একটা কোড নাম্বার দিয়েছে। আমি একটা কাগজের সাথে সেই নম্বরটি পাঠিয়ে দেব। কাগজের লেখা নামগুলোর মধ্যে খুনির পরিচয় থাকবে। মুর্শিদ জুবাইর এবার বাস্তবে ফিরে এলেন আর তাহমিদকে উদ্দেশ্য করে বললেন, জুবাইর সাহেব ঘরে আগুন লাগার সাথে সাথে ফোন কেটে দেন। এরপর আমি তড়িঘড়ি করে তোমাদের স্কুলে চলে যাই আর রহমতুল্লাহকে আমবাগান পাঠিয়ে দিই। তোমাদের সাথে অরুণিকা থাকবে এটা আমি জানতাম, কিন্তু রহমতুল্লাহকে বলিনি। এরপর তোমাদের সিলেট নিয়ে যাওয়ার সব ব্যবস্থা করতে বলি। রহমতুল্লাহ আমাকে আশ্বস্ত করেন বাকি সব কিছু উনি সামলে নেবেন। উনি যা বলেছিলেন তাই করেছেন, কিন্তু ইদানিং আমার মনে হচ্ছে এসবের পেছনে ওনার কোনো স্বার্থ ছিল। আমি চাইনি তোমরা দেশে ফেরো, কিন্তু উনি চাইতেন তোমরা বাংলাদেশে আসো। কেন চান এটাই আমি বুঝতে পারছি না। তাহমিদ স্থির হয়ে বসে রইল। মুর্শিদ জুবাইর হঠাৎ জরুরি কাজে ফোন আসে, উনি চলে গেলেন। যাওয়ার আগে তাহমিদকে জড়িয়ে ধরে কেঁদে দিলেন। তাহমিদ অনেক কষ্টে নিজেকে স্বাভাবিক রেখেছে। মামার শরীর থেকে সে মায়ের ঘ্রাণটাও পাচ্ছিল, তাই হয়তো এত খারাপ লাগছে। বাসায় এসে সে বাকিদের পুরো ঘটনা জানানোর পর ইভান বলল, তাহলে সেদিন আমবাগানে মুর্শিদ মামার যাওয়ার কথা ছিল। এমন কিছুক্ষণ চুপ করে থেকে বলল, ওয়েট, একটা জিনিস খেয়াল করেছিস? আনিস আঙ্কেল খুনিকে চেনার জন্য একটা কোড দিয়েছেন, কিন্তু জুবাইর আঙ্কেল খুনিকে চেনেন না, অথচ জানেন এটা আমাদের পরিচিত কেউ। তার মানে? ইভান বলল, তার মানে কি? ইমন বলল, কোড যুক্ত সেই ব্ল্যাক কোড যেটা মৈত্রী গ্রুপের একটা অনুষ্ঠানে সবাইকে দেওয়া হয়েছিল। আমাদের জন্য তো ছোটো সাইজে বানানো হয়েছিল, ওখানে নম্বরও আছে, আমাদের জন্মসাল। আহনাফ বলল, হ্যাঁ, জন্মসাল দিয়ে তো কোডটা তৈরি করা হয়েছিল, আর সেদিন ঝোপের আড়াল থেকে আমরা সবাইকে কোড পরেই বের হতে দেখেছি। ইমন ভাবুক কণ্ঠে বলল, তাহলে কে খুনি? আহনাফ বলল, শাহেদ মির্জাও সে অনুষ্ঠানে ছিল, রিয়াজুর রহমান, শাহবাজ খান এরাও ছিল, আর সে রাহেলের সিমটাও কিন্তু শাহবাজ খানের নামে। তাহমিদ বলল, শাহবাজ খানই কাজ করেছে, আর রহমতুল্লাহ তাকে সাহায্য করেছে, মির্জা গ্রুপও তাকে সাহায্য করেছে।